জীবনে প্রথমবার এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়লাম। পাতায়া থেকে ফুকেট যাওয়ার পথে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়বো আমরা কখনোই চিন্তা করতে পারিনি। এরকম পরিস্থিতিতে এত ট্রাভেল করেছি আমরা, কখনোই আমাদের এরকম বোকার মতো কাজ হয়নি। এত বড় একটা বোকার মতো কাজ করলাম, আমরা নিজেরাই অবাক যে কীভাবে এটা করতে পারলাম। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে থাকছে পাতায়া থেকে ফুকেট যাওয়ার আমাদের সেই জার্নিটা। ফুকেটে আমাদের হোটেল টুরটাও দিয়ে দিব এই আজকের ভিডিওতে, সব একসাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি নিপা। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে অনেক লেট করেছি। মানে আজকে যেহেতু আমাদের আর কোনো কাজ নেই, আমরা পাতায়া থেকে ফুকেট চলে যাবো। সারাদিনই চলে যাবে আমাদের এই জার্নিতে। তাই আমরা সকালবেলা খুব রিল্যাক্সিং মুডে ছিলাম। সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তারপরে ব্রেকফাস্ট শেষ করেছি। ব্রেকফাস্ট শেষ করার পর স্বচ্ছ শুরু করে দিল বায়না যে সে যাবে সুইমিং পুলে। তো শাহিন আমাকে দায়িত্ব দিয়ে গেল আমি যেন লাগেজ টাগেজ গুছিয়ে রাখি যতটুকু পারি। আর সে স্বচ্ছকে নিয়ে সুইমিং পুলে টাইম স্পেন্ড করে তারপরে আসবে। আর এখান থেকেই শুরু হয়েছে আমাদের বোকামিগুলো। স্বচ্ছ বায়না করলো যে সে আরো একটু বেশি সময় থাকতে চায়। ওর বাবাও কিভাবে কি করলো কে জানে, ওর বাবাও ছেলের আবদারে রাজি হয়ে গেল। সেও ওখানে বসেছিল সুইমিং পুলে, স্বচ্ছ সুইমিং করছিল আর সে বসেছিল। তো এরকম করতে করতে আমাদের হোটেলে চেক আউট করতেই দেরি হয়ে গেল। আমরা 12:30টার সময় হোটেল রুম থেকে বের হয়েছি চেক আউট করার জন্য, এবং গাড়ি ম্যানেজ করে আমরা রওনা দিতে দিতে 1:30টা বেজে গেল। তো 1:30টার সময় যখন আমরা রওনা দিলাম তখন তো আমাদের মাথায় হাত যে এখন ড্রাইভার যখন বলছিল যে ব্যাংককের রাস্তায় অনেক জ্যাম হবে, সে কি করবে? পাতায়া থেকে ব্যাংকক যেতে যেতে অনেক সময় লেগে যাবে। সে যখন শুনলো আমাদের ফ্লাইট হচ্ছে 5টায়, সে বললো এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব না, কারণ এমনিতেই ব্যাংককে অনেক জ্যাম। তার মধ্যে সেদিন ছিল শুক্রবার, ওয়ার্কিং ডে ওদের। আর আমরা যদি হাইওয়ে দিয়ে যাই তারপরেও আমাদের 4:30টার মতো বেজে যাবে এয়ারপোর্টে, ডং মুইং এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে। তো এটা ছিল অন্য একটা এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্ট না, যেটা কিনা ব্যাংককের বাইরে। এটা হচ্ছে কি একদম ব্যাংককের মাঝখানে, যার কারণে মাঝখানে না হলেও ব্যাংককের ভেতরে, যার কারণে অনেক জ্যাম আমরা পাবো। ড্রাইভার আমাদেরকে এই কথাগুলোই বলছিল যে যদি হাইওয়ে দিয়ে যাই তাহলে হয়তো চেষ্টা করতে পারবে সে ফ্লাইটের আগে আগে আমাদেরকে পৌঁছে দিতে, কিন্তু সেটাও খুব বেশি আগে না। তো আমি তখন ড্রাইভারকে বললাম যেভাবেই হোক, আপনি যেভাবেই হোক আমাদেরকে পৌঁছে দেন। তো ড্রাইভার একদম একটা রোলার কোস্টার রাইড দিয়ে দিল আমাদেরকে। সে এমন স্পিডে গাড়ি চালিয়ে হাইওয়ে দিয়ে আসলো, যতগুলো হাইওয়ে ধরা যায় আমরা সবগুলো হাইওয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে তারপরে আমরা এই ডন মুইং এয়ারপোর্টে আসলাম। আলহামদুলিল্লাহ আসতে আসতে আমাদের 3:30টা বাজলো। 3:30টার সময় আমরা এসে পৌঁছেছি এই ডনমুইং এয়ারপোর্টে। মোটামুটি আমাদের ফ্লাইটের প্রায় 1.5 ঘন্টা আগে। তো আমাদের তো হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা। কিন্তু তারপরেও যে বোকামিটা আমাদের হয়ে গেল, আমরা এত ট্রাভেল করি কিন্তু কখনোই এরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই যে আমাদের ফ্লাইট আছে জেনেও আমরা হাতে একদমই সময় নিয়ে বের হই নেই। আস্তে ধীরে বের হতে যেয়ে এমন একটা বোকার মতো কাজ হলো। আর সবচেয়ে বেশি বাজে পরিস্থিতি হয়েছিল ড্রাইভারকে বুঝিয়ে এইরকম স্পিডে গাড়ি চালিয়ে আসাটা। আমি মনে মনে দোয়া পড়ছিলাম যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু না হয়ে যায়, কিন্তু পরে এখন মনে হয় যে এত বড় বোকামিটা কিভাবে করলাম। যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয়ে যেত, ফ্লাইট মিস হয়ে গেলে হয়েই যাক, কিন্তু যদি কোনো প্রবলেম হয়ে যেত, যদি অ্যাক্সিডেন্ট হতো বা কোনো কিছু হতো তাহলে কি হতো? মানে আমি এই যে বসেছিলাম না, বসে বসে আমার ধ্যান শুধু ওইদিকেই চলে যাচ্ছিল যে এখন আমি এখানে না বসে থেকে হসপিটালে থাকতে পারতাম। যেভাবে ড্রাইভার মানে পাস করে গাড়িগুলোকে পাস করে কাটিয়ে কুটিয়ে আমাদেরকে নিয়ে আসলো, মানে এতবার ওভারটেক করলো, আমি তো আর এত স্পিডে গাড়ি চালালো, প্রচন্ড ভয় পেয়েছিলাম। তো তারপরেও কিছু বলতে পারছিলাম না, কারণ আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে, এরকম একটা চিন্তা মাথায় ছিল। তবে যখন আমরা ফ্লাইটটা ঠিকঠাক মতো ধরতে পারলাম তখন মনে হলো যে এইরকম বাজে পরিস্থিতিতে জীবনের মধ্যে হয় আর কোনোদিনও পড়ি নাই, বা এরকম বোকার মতো কাজ। পরিস্থিতিটা তো আমাদের জন্যই তৈরি হয়েছে, কারো কোনো দোষ নাই এখানে। এরকম বোকার মতো কাজ আমরা জীবনে আর কোনোদিনও করি নাই। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আর কখনো না করি সেই জন্য তওবাও করে নিলাম, কারণ এইভাবে করে আসলে হাইওয়ে দিয়ে এত স্পিডে 2টা বাচ্চা নিয়ে গাড়ি চালিয়ে আসাটা একদমই উচিত হয়নি। আমরা একে তো বোকামি করেছি, তার মধ্যে নিজেরাই এমন পরিস্থিতি ঘোলাটে করেছি। যদি আল্লাহ আমাদের সঙ্গে সহায় না থাকতো একটা কিছু হয়ে যেতেই পারতো। একটা কিছু হয়ে যেতে পারতো, কারণ এত স্পিডে গাড়ি চলছে না, অসম্ভব রকমের স্পিডে গাড়ি চালিয়ে ড্রাইভার নিয়ে আসছে আমাদেরকে। তো যাই হোক, আমরা সময় মতো আসতে পেরে হাফ ছেড়ে তো বেঁচেছি।
এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল, কিছু হয়নি আমাদের। তো প্লেনে বসে আমি নিজের স্ট্রেসটাকে কমানোর জন্য একটা কফি অর্ডার করে কফি খেয়ে নিয়েছিলাম। এটা খুব অভ্যন্তরীণ একটা ফ্লাইট ছিল, তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে ছিল না। তাই আমরা তারপরে যখন আমরা ফুকেট এয়ারপোর্টে এসে নামলাম, সেখানে বাচ্চারা প্রচন্ড হাংরি হয়ে গিয়েছিল। ওরা বলছিল ওদেরকে কিছু খাবার কিনে দিতে হবে। তাই আমি চলে আসলাম এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর, যে ছোট ছোট শপ ছিল সেই শপ থেকে ওদের জন্য প্রিঙ্গলস কিনে নিলাম। আর আমি দেখলাম যে এখানে থাইল্যান্ড টি মানে থাই টি পাওয়া যাচ্ছে। তো ভাবলাম একটা থাই টি নিয়ে নিই। সারাদিনের যে ধকল গেল, যে স্ট্রেসটা গেল, সেই স্ট্রেসটা কমানোর জন্য আমার তো চা কফি প্রচন্ড প্রয়োজন ছিল। তো বিশাল সাইজের একটা চা নিয়ে নিলাম। শাহিন তো খুব একটা চা কফি খায় না। সে স্ট্রেস থাকলেও তার স্ট্রেস কমানোর জন্য এত কিছু করার দরকার হয় না যত কিছু আমার করার দরকার হয়। আমি সত্যি ভিতরে ভিতরে এত ঘাবড়ে গিয়েছিলাম। আমাকে শাহিন বলেছিল লাগেজগুলো গুছিয়ে রাখার জন্য। আমি ঠিকঠাক মতো সব লাগেজ গোছাতে পারিনি। শাহিনের রুমে এসে আবার অনেক সময় নিয়ে লাগেজ গোছাতে হয়েছে। এটা হচ্ছে আরেকটা পরিস্থিতি গেল। তো নিজের একটা গিল্টি ফিলিংস তো ছিলই। আবার আমার সেই গিল্টি ফিলিংস থেকে কাটানোর জন্য ফ্লাইট যাতে মিস না হয়, সেই কারণে আমি ড্রাইভারকে যেভাবে বলেছিলাম যে গাড়ি দ্রুত চালিয়ে নিয়ে যান, যেভাবে হোক আমাদেরকে ফ্লাইটটা ধরতেই হবে, এবং ফ্লাইট ধরার আগে আগেই যেন মানে ফ্লাইট নির্দিষ্ট টাইমের আগেই যেন মানে ১-১.৫ ঘন্টা আগেই যেন আমরা এয়ারপোর্টে গিয়ে পৌঁছি। তো সেই কথাটা শুনে ড্রাইভার এমন স্পিডে গাড়ি চালালো, আর সেই মুহূর্তে হয়তো আমার মধ্যে ওই গিল্টি ফিলিংসটা কাজ করছিল যে আমি যদি শাহিনের রুমে আসার আগে আগে ব্যাগেজগুলো গুছিয়ে রাখতে পারতাম, তাহলে তো ব্যাগেজ গোছাতে আর শাহিনের খুব একটা সময় লাগতো না। কিন্তু আমি কেন জানি সবকিছু পাই না, কারণ সবসময় লাগেজ শাহিন গোছায়। তো আমি না, আমার 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 মাথা কাজ করছিল না কোনটা নিব, কোনটা কিভাবে করব, কোনটা কোথায় রাখবো। আমি জাস্ট কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, শাহিন এসে লাগেজে সব ঠিকঠাক মতো ভরেছিল। তো যাই হোক, সব পরিস্থিতি বাদ এখন আমরা চলে আসছি ফুকেটে। আমাদের ফুকেটে পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গিয়েছিল। হোটেলে পৌঁছতে পৌঁছতে রাত ৮টা বেজে গেল। তো ৮টার সময় আমরা এসে পৌঁছালাম আগে থেকে বুকিং করে রাখা আমাদের আইবিস পাতং হোটেলটাতে। তো এটা একদম পাতং বিচের কাছেই। এই হোটেল থেকে পাতং বিচ বা ফুকেটের যে খুব ফেমাস একটা বিচ পাতং বিচ, এখানে যেতে সময় লাগে মাত্র ১০ মিনিটের মতো হাঁটার ডিস্টেন্স। তো যাই হোক, আমরা হোটেল রুমে ঢুকে হোটেল রুমটা একটু দেখে নিচ্ছিলাম। তো এটা আমরা ফ্যামিলি রুম নিয়েছিলাম। এখানে ফ্যামিলি রুমের ব্যবস্থাটা কি সুন্দর। দুটা মানে একটা খাট আছে, ডাবল লেয়ারের যে খাটগুলা বাঙ্কেট বলে সেই রকম একটা আছে। তারপরে একই রুমের ভিতরে এই ব্যবস্থাটা আলাদা করে। আমরা ভেবেছিলাম যে হয়তো আলাদা আলাদা হবে, কিন্তু আলাদা না। রুমটা মাঝখানে শুধু অল্প একটু পার্টিশন দেয়া আছে। তাও সেখানটায় একটা ফার্নিচার রাখা আছে, এই জন্যই পার্টিশনটা দেয়া। এছাড়া একটা রুমের মধ্যেই খুব সুন্দর বাচ্চাদের জন্য খাট রাখা হয়েছে, ডাবল লেয়ারের খাট। আর আমাদের জন্য একটা বড় ফ্যামিলি বেড রাখা হয়েছে। আর এই যে বারান্দা দিয়ে খুব সুন্দর রাতের দৃশ্য দেখা যায় বলে আমি বারান্দাটা খুলে একটু দেখছিলাম। এখানে বসার ব্যবস্থা আছে যদিও, কিন্তু আমাদের তো খুব একটা কাজে লাগবে না। সারাদিন তো আমরা হয় সুইমিং পুলেই থাকবো। ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে গাছগুলার পাশেই, মাঝখানে খালি জায়গাটা, এখানটা হচ্ছে গিয়ে সুইমিং পুল। দিনের বেলায় সুইমিং পুলটা এত জমজমাট থাকে। তো যাই হোক, আমরা হোটেল রুমে এসে সবকিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছিলাম যে যা যা আম থাকার দরকার সব ঠিকঠাক মতো আছে কিনা। সবকিছুই মোটামুটি ঠিকঠাক আছে। বিচে যাওয়ার জন্য আলাদা করে টাওয়েল দেয়া আছে। ওয়াশরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, যদিও খুব ছোট্ট একটা ওয়াশরুম, তারপরেও বেশ নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, আজকে খুব স্ট্রেসফুল একটা দিন গেল, খুব ধকলের একটা দিন গেল, এবং সেই সঙ্গে আমার ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।